আধুনিক নারীর জীবনের একটি প্রধান নীতি হল মাই বডি মাই চয়েস, অর্থাৎ আমার দেহ আমার ইচ্ছে। এর অর্থ নারী তার গর্ভে সন্তান ধারণ করবে কি করবে না, গর্ভধারণ করলে কখন করবে, কবার গর্ভধারণ করবে এবং প্রয়োজন বা ইচ্ছা অনুযায়ী গর্ভাবস্থার অবসান ঘটাবে কি ঘটাবে না, এসব একান্তই নারীর নিজের সিদ্ধান্ত। নারীর ইচ্ছার বিরুদ্ধে অন্য কোনো ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র তার উপর প্রজননের দায়িত্ব চাপিয়ে দিতে পারে না। বৃহত্তর অর্থে শুধু প্রজনন নয়, নারী দেহকে কেন্দ্র করে যৌন ক্রীড়া বা যৌনতা সংক্রান্ত কোনো কার্যই নারীর সম্মতি ছাড়া চলবে না। আধুনিক পৃথিবী নীতিগতভাবে নারীর এই অধিকারকে মান্যতা দিয়েছে এবং তাকে বাস্তবে প্রয়োগ করতে সচেষ্ট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নারীর এই সাম্প্রতিক ক্ষমতায়নের বাস্তব ভিত্তি কি এবং এই বাস্তব ভিত্তি স্থাপনে পুরুষের কি কোনো ভূমিকা আছে? যদি থাকে তাহলে তা কি এবং কতটুকু? নমস্কার বন্ধু, পুরুষের জগৎ পুরুষের জিজ্ঞাসা সিরিজে আপনাকে স্বাগত জানাই। আমি ডক্টর সমীর রায়, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির অধ্যাপক। আমাদের আজকের জিজ্ঞাসা, পুরুষই কি নারীর যৌন মুক্তি এনে দিয়েছে? যদি নরনারীর সম্পর্ক বিষয়ক আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে ইতিহাস ঘেঁটে দেখা যাক আজকের নারীর যৌন মুক্তিতে পুরুষের কোনো ভূমিকা বা অবদান আছে কি না। আজকের পৃথিবীতে একটি 15 বছরের মেয়ে গড়ে ৭৯.১ বছর পর্যন্ত বাঁচে। অর্থাৎ 15 বছর পর্যন্ত একটি কন্যা সন্তান বেঁচে থাকলে তার প্রত্যাশিত আয়ু হয় ৭৯.১ বছর। ১৭৮০ থেকে ১৮৭৯ পর্যন্ত এই প্রত্যাশিত আয়ু ছিল ৬৪.৬ বছর। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানাচ্ছে ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে নারীদের মেনোপজ বা রজোনিবৃত্তি হয়। তাহলে মোটামুটি ধরা যায় একজন সুস্থ সবল নারী ১৫ বছর বয়স থেকে ৫০ বছর পর্যন্ত প্রজননে সক্ষম। অর্থাৎ গড়পড়তা নারীর সন্তান ধারণের ক্ষমতা গত প্রায় ২৫০ বছর ধরে মোটামুটি একই আছে। তবে গড় আয়ু বেড়ে যাওয়ার কারণে নারীর রজোনিবৃত্তির পরবর্তী জীবৎকাল অনেকটাই দীর্ঘায়িত হয়েছে। এবার আসা যাক ফার্টিলিটি রেট বা প্রজনন হারের প্রসঙ্গে। পৃথিবীর বর্তমান ফার্টিলিটি রেট হল নারী প্রতি ২.৩টি সন্তান। ১৯৫০ সালে এই হার ছিল ৪.৯, আর ১৮০০ সাল পর্যন্ত এই হার নারী প্রতি ৪.৫ থেকে ৭.৫টি সন্তানের মধ্যে ঘোরাফেরা করেছে। আজকের দিনে প্রজনন হার বিভিন্ন দেশে বিভিন্ন রকম। সবচেয়ে কম দক্ষিণ কোরিয়া, নারী প্রতি ০.৭টি সন্তান। সবচেয়ে বেশি নাইগার, নারী প্রতি ৬.৫টি সন্তান।
পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে না ঢুকেও মোটামুটি দেখা যায় যে উন্নত দেশের প্রজনন হার অনুন্নত দেশের তুলনায় কম। ভারতবর্ষকে আমরা জনবহুল দেশ বলেই জানি, কিন্তু 2025 সালের রিপোর্টে প্রকাশ যে এই প্রথম ভারতের প্রজনন হার 2-এর কম, অর্থাৎ 1.9 হয়েছে। মনে রাখতে হবে রিপ্লেসমেন্ট রেট, যা কিনা স্থিতাবস্থা বজায় রাখার জন্য ন্যূনতম প্রজনন হার হল নারী প্রতি 2.1 শিশু। তাহলে 15 থেকে 50 এই 35 বছর সময়ে একজন সুস্থ সবল নারী যদি আগে 5 বার সন্তান ধারণ, সন্তান প্রসব, শিশুর পরিচর্যা ইত্যাদি কর্মের দায়িত্ব পালন করতেন, তাহলে আজ তিনি এই দায়িত্ব পালন করছেন 2, বড়জোর 3 বার। আমাদের দেশে এখন অধিকাংশ শিক্ষিত ভদ্র দম্পতির একটিমাত্র সন্তান, কারো কারো 2টি, কিন্তু 2টির বেশি সন্তান আজকের যুগে বিরল। তাহলে দেখা যাচ্ছে কিছুদিন আগেও নারীর জীবৎকাল ছিল ছোট আর প্রজননগত শ্রম ছিল বেশি, আর অধুনা তার জীবৎকাল হয়েছে দীর্ঘতর এবং একই সাথে প্রজননগত শ্রম গিয়েছে অনেক কমে। এর ফলে নারীর জীবনে অনেকটা অবসর তৈরি হয়েছে। আজকের যুগে নারীর জীবনের এই অবসর প্রজননগত কর্মের বাইরে আরও 1000টা কর্ম দিয়ে ভরাট করার সুযোগ ও সম্ভাবনা এনে দিয়েছে। এক কথায়, নারী তার বাধ্যতামূলক প্রজনন ও যৌনতা কেন্দ্রিক জীবন থেকে কার্যত মুক্ত হয়েছে। নারীর এই যৌন মুক্তিতে কি পুরুষের কোনো ঐতিহাসিক ভূমিকা আছে? জন্ম নিয়ন্ত্রণ নারীর যৌন মুক্তির বস্তুগত ভিত্তি। অতএব আমরা আপাতত জন্ম নিয়ন্ত্রণের যে প্রধান জনপ্রিয় পদ্ধতিগুলি আধুনিককালে আবিষ্কৃত হয়েছে সেগুলি বিবেচনা করব। এই আবিষ্কারগুলো হলো: 1. রাবার কন্ডম, 1855 সাল। 2. বার্থ কন্ট্রোল পিল বা জন্ম নিয়ন্ত্রক বড়ি, 1960। 3. ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, আইইউডি, 1960-এর দশক। 4. আপৎকালীন জন্ম নিয়ন্ত্রক বড়ি বা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, 1998। মানুষের এইসব উদ্ভাবনের ঐতিহাসিক রূপরেখা কিরকম? রাবার কন্ডম যৌনমিলনকালে শুক্রাণুর ডিম্বাণুমুখী যাত্রাপথে বাধা সৃষ্টি করে যে সন্তান সম্ভাবনা রোধ করা সম্ভব, এই জ্ঞান মানুষের বহুকাল ধরেই ছিল। কিন্তু সেই জ্ঞানকে সর্বসাধারণের উপযোগী কার্যকরী ব্যবহারিক রূপ দেওয়ার জন্য মানুষকে কয়েক হাজার বছর অপেক্ষা করতে হয়েছে। অবশেষে 1844 সালে মার্কিন বৈজ্ঞানিক চার্লস গুডিয়ার রাবার ভালকানাইজেশন পদ্ধতি আবিষ্কার করলেন। এই আবিষ্কারের সুবাদে সাধারণ মানুষের জন্য সুলভে রবারের তৈরি কন্ডম বাস্তবায়িত হবার সম্ভাবনা তৈরি হলো। ফলত 1855 সাল থেকে রাবার কন্ডম আমেরিকার বাজারে মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সহজলভ্য হল। নারীর যৌন মুক্তির ইতিহাসে রবারের তৈরি কন্ডম এক যুগান্তকারী আবিষ্কার। এটাই সাধারণ মানুষের
আওতায় খোলা বাজারে উপলব্ধ জন্ম নিয়ন্ত্রণের প্রথম পদ্ধতি, যা সহজে ব্যবহারযোগ্য, সস্তা ও কার্যকরী। সংযমী, সন্ন্যাসী, মহাপুরুষ নন এমন সাধারণ সংসারী মানুষের পক্ষেও যে নারীর গর্ভধারণের উপর নিয়ন্ত্রণ আনা সম্ভব, এই বিশ্বাসের সূত্রপাত হয়েছিল কন্ডোমের মাধ্যমে। নারীর জীবনের এই বৈপ্লবিক পরিবর্তন এসেছে চার্লস গুডিয়ার নামে একজন পুরুষের কর্মের হাত ধরে। জন্ম নিয়ন্ত্রক বড়ি, বার্থ কন্ট্রোল পিল বা জন্ম নিয়ন্ত্রক বড়ি হল সেই আবিষ্কার যা নারীকে তার দেহের উপর পরিপূর্ণ প্রজননগত কর্তৃত্ব কায়েম করতে সাহায্য করেছে। আসলে কন্ডোম মূলত পুরুষের ব্যবহার্য জন্ম নিরোধক। কন্ডোমের ব্যবহার পুরুষের ইচ্ছার উপর নির্ভরশীল। যদিও নারীর নিজস্ব কন্ডোম, যাকে বলে ভ্যাজাইনাল ডায়াফ্রাম, তাও আছে, কিন্তু তার ব্যবহার খুবই সীমিত। উভয় ক্ষেত্রেই যৌন মিলনের সময় ব্যবহৃত কন্ডোমের অস্তিত্ব সম্পর্কে স্ত্রী পুরুষ দুই তরফই ওয়াকিবহাল। গোপনীয়তার সুযোগ নেই। কিন্তু জন্ম নিয়ন্ত্রক বড়ি নারীর একান্ত ব্যক্তিগত পদ্ধতি। এক্ষেত্রে নারী না জানালে পুরুষের পক্ষে বোঝা সম্ভব নয় যে যৌন মিলনের ফলশ্রুতিতে তার যৌন সঙ্গিনীর গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে কি না। জন্ম নিয়ন্ত্রক বড়ি একদিকে যেমন নারীর সম্মতি ব্যতিরেকে গর্ভধারণের সম্ভাবনা রুদ্ধ করেছে, অন্যদিকে পুরুষের অজান্তে বা অসম্মতিতে পিতৃত্বের সম্ভাবনাও তৈরি করেছে। জীবন বৈজ্ঞানিক গ্রেগরি পিঙ্কাস ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ জন রক দুজনে যৌথ প্রচেষ্টায় 1957 সালে জন্ম নিয়ন্ত্রক বড়ি আবিষ্কার করেছিলেন। তাদের এই গবেষণায় পৃষ্ঠপোষকতা করেছিলেন তৎকালীন নারী আন্দোলনের দুই নেত্রী মার্গারেট স্যাঙ্গার ও ক্যাথরিন ম্যাককার্মিক। শুরুতে এই আবিষ্কার মহিলাদের ঋতু নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অনুমোদিত হয়েছিল, কিন্তু জন্ম নিয়ন্ত্রণের কার্যকরী পদ্ধতি হিসাবে এই বড়ি অতি দ্রুত মহিলাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে এবং 1960 সালে এটি জন্ম নিয়ন্ত্রক বড়ি হিসাবে আইনত স্বীকৃত হয়। মানুষের ইতিহাসে জন্ম নিয়ন্ত্রক বড়ির তাৎপর্য সুগভীর। বিখ্যাত নৃবিজ্ঞানী লিওনেল টাইগারের ভাষায়, মানুষের মধ্যে এই প্রথম, হয়তো প্রকৃতিতেও এই প্রথম, একটিমাত্র লিঙ্গ শিশুর জন্ম নিয়ন্ত্রণ করতে সক্ষম। কন্ডোম জন্ম নিয়ন্ত্রণের একদা জনপ্রিয়তম পদ্ধতি ছিল স্ত্রী পুরুষের প্রচ্ছন্ন কিন্তু সচেতন সহযোগিতামূলক। কিন্তু বার্থ কন্ট্রোল পিলের ক্ষেত্রে এটা সত্য নয়। এর ফলে একদিকে যেমন নারী এখন নির্ভয়ে যৌন আনন্দ উপভোগ করতে সক্ষম, অন্যদিকে তিনি কখন ও কার দ্বারা গর্ভবতী হবেন তাও পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। বলা বাহুল্য, নারীর এই বৈপ্লবিক ক্ষমতায়নের হোতা কিন্তু দুজন পুরুষ, গ্রেগরি পিঙ্কাস ও জন রক। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বা আইইউডি। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বা আইইউডি হল একটা ছোট বস্তু যা জরায়ুর ভিতরে অবস্থান করে ভ্রূণ গঠনে বাধা দিয়ে
নারীকে জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের আইইউডি তৈরি হয়েছে এবং নারীরা সেসব ব্যবহার করেছেন। রিচার্ড রিচটার নামে একজন জার্মান চিকিৎসক 1909 সালে প্রথম আইইউডি তৈরি করেন। তারপর 1929 সালে জার্মানির আর্নস্ট গ্রাফেনবার্গ রিচটারের আইইউডিকে উন্নততর রূপ দেন। আধুনিককালের জনপ্রিয় আইইউডি, বাজারে যা কপার টি নামে পরিচিত, আবিষ্কৃত হয়েছে 1967 সালে। এই বস্তুটি তামা দিয়ে তৈরি, কারণ তামা শুক্রাণুকে নিষ্ক্রিয় করে দেয়। কপার টি এর আবিষ্কারক আমেরিকার হাওয়ার্ড ট্যাটাম ও চিলির জেমাই জিপার নামের দুজন চিকিৎসক। জন্ম নিয়ন্ত্রণে আইইউডি খুবই কার্যকর পদ্ধতি। তাছাড়া এটি প্রয়োজন মতো সরিয়ে নেওয়া যায়, যাতে ইচ্ছে করলেই নারী তার স্বাভাবিক প্রজনন ক্ষমতা ফিরে পান। লক্ষণীয় যে নিজের দেহের উপর নারীর নিজের অধিকার ও নিয়ন্ত্রণ কায়েম করার এই পদ্ধতি যাদের অবদান, অর্থাৎ রিচার্ড রিচটার, আর্নস্ট গ্রাফেনবার্গ, হাওয়ার্ড ট্যাটাম বা জেমাই জিপার, সকলেই কিন্তু পুরুষ। আপৎকালীন জন্ম নিয়ন্ত্রক বড়ি, কন্ডম, বার্থ কন্ট্রোল পিল, আইইউডি ইত্যাদি সবই প্রাক সহবাস জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, কারণ এদের প্রয়োগ বা ব্যবহার হয় সহবাসের পূর্বে। নারীর আপৎকালীন জন্ম নিয়ন্ত্রক বড়ি কিন্তু উত্তর সহবাস, অর্থাৎ সহবাসের পরে ব্যবহার করার জন্যে। উদ্দেশ্য যাতে অসুরক্ষিত বা অবাঞ্ছিত যৌন মিলনজনিত সন্তান সম্ভাবনা প্রতিরোধ করা যায়। যদিও যৌন মিলনের 5 দিনের মধ্যে ব্যবহার করা যেতে পারে, তবু যত তাড়াতাড়ি সম্ভব এটি প্রয়োগ করা যায় ততই নিশ্চিন্তি। এই জন্যে একে মর্নিং আফটার পিল বলা হয়। আধুনিক মর্নিং আফটার পিল কয়েক দশক ধরে বিভিন্ন গবেষণার মাধ্যমে ধাপে ধাপে অগ্রসর হতে হতে আজকের জায়গায় এসে পৌঁছেছে। মোটামুটি ধাপগুলি হল: 1. উচ্চ মাত্রার এস্ট্রোজেন 1960, 2. ইউজপে রেজিমেন 1974, 3. শুধুমাত্র প্রোজেস্টিন বড়ি বা প্ল্যান বি 1990 এবং 4. ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট বা এলা 2010। এদের মধ্যে উচ্চ মাত্রার এস্ট্রোজেন 60-এর দশকে ইয়েল বিশ্ববিদ্যালয়ের জন ম্যাকলিন মরিস ও গার্ট্রড ভান ওয়াগনেন এই 2 বৈজ্ঞানিকের যৌথ গবেষণার ফলশ্রুতি। ইউজপে রেজিমেনের আবিষ্কারক কানাডার স্ত্রী রোগ বিশেষজ্ঞ আব্রাহাম অ্যালবার্ট ইউজপে। প্ল্যান বি উদ্ভাবনের কৃতিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টিম, যার পুরোভাগে ছিলেন ডিরেক্টর পল ভান লুক, মেডিকেল অফিসার হেলেনা ভন হার্টজেন প্রমুখ বৈজ্ঞানিকেরা। আর ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট বা এলা তৈরি করেছে HRA ফার্মা নামে এক ইউরোপীয় বাণিজ্যিক সংস্থা। যাদের বুদ্ধি ও প্রচেষ্টায় আজকের নারী তার আপৎকালীন জন্ম নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করেছে, তারা হলেন জন ম্যাকলিন মরিস, গার্ট্রড ভান ওয়াগনেন, আব্রাহাম অ্যালবার্ট ইউজপে,
পল ভান লুক, হেলেনা ভন হার্টসেন ও আরও কেউ কেউ। এদের মধ্যে গার্ট্রড ভান ওয়াগনেন ও হেলেনা ভন হার্টসেন হলেন নারী, বাকিরা পুরুষ। তাহলে আমরা কি দেখছি যে আধুনিক নারীর যৌন মুক্তির বস্তুগত ভিত্তি হলো জন্ম নিয়ন্ত্রণের বিবিধ পদ্ধতি, যেমন রাবার কন্ডম, বার্থ কন্ট্রোল পিল, কপার টি, মর্নিং আফটার পিল ইত্যাদি ইত্যাদি। এই পদ্ধতিগুলি মূলত পুরুষের বুদ্ধি, পরিশ্রম ও উদ্ভাবনী শক্তির ফসল। সুতরাং বলা যায় যে বিশ্ব জুড়ে কোটি কোটি নারী যে যৌন মুক্তি তথা ক্ষমতা আজ উপভোগ করছে তা কার্যত পুরুষই এনে দিয়েছে। তাহলে বন্ধু, আজ আপাতত এখানেই শেষ করছি। পুরুষের জগৎ, পুরুষের জিজ্ঞাসা সিরিজে পুরুষই কি নারীর যৌন মুক্তি এনে দিয়েছে শীর্ষক এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। এই প্রসঙ্গে আপনার চিন্তা বা মতামত নিচের কমেন্ট সেকশনে জানালে খুশি হব। জেন্ডার ইস্যু বা লিঙ্গ বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত বিদায়, ভালো থাকবেন, আবার দেখা হবে।